লিসেনার্স, আজকের যে প্রথম ঘটনাটি বলবো সেই ঘটনাটি আমাদের পাঠিয়েছে অরুণ। তিনি যেভাবে লিখে পাঠিয়েছে সেভাবেই বলার চেষ্টা করছি। আমি বাংলাদেশের একটি ছোট গ্রাম থেকে জীবিকার সন্ধানে মধ্যপ্রাচ্যের একটি দেশে পাড়ি জমাই। পরিবারের একমাত্র উপার্জন ব্যক্তি ছিলাম আমি। বাবা অসুস্থ প্রায়, ছোট দুই বোনের পড়াশোনা আর সংসারের খরচের জন্য বিদেশে যাওয়া ছাড়া আমার সামনে আর কোনো পথ খোলা ছিল না। বিদেশে যাওয়ার প্রথম কয়েক মাস বেশ ভালোই কাটছিল। একটি নির্মাণ কোম্পানিতে কাজ পেয়েছি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রচন্ড রোদের মধ্যে কাজ করতে হতো আমায়। তবুও পরিবারের কথা ভেবে সব কষ্ট সহ্য করি। আমাদের শ্রমিক ক্যাম্পটি ছিল শহর থেকে অনেক দূরে, একেবারে মরুভূমির মাঝখানে। আশেপাশে কোনো বাড়িঘর ছিল না, শুধু বালুর পাহাড় আর নির্জন রাস্তা। ক্যাম্পের পুরনো শ্রমিকরা প্রায় একটি বিষয় নিয়ে কথা বলতো। তারা বলতো 12টার পর রাতে ক্যাম্পের পেছনের মরুভূমিতে কেউ যাবেন না। আমি বিষয়টিকে কুসংস্কার ভেবে হেসে উড়িয়ে দিতাম। একদিন আমার রুমমেট রফিক আমাকে বলে, ভাই, আমি নিজের চোখে দেখেছি রাতের বেলায় দূরে সাদা পোশাক পরা এক মানুষ দাঁড়িয়ে থাকে, কাছে গেলেই হাওয়ায় মিলিয়ে যায়। আমি হাসতে হাসতে বললাম, ঘুম কম হয়েছে তাই এসব দেখেছ। রফিক আর কিছুই বলল না, কিন্তু কয়েকদিন পর এমন একটি ঘটনা ঘটে যার ব্যাখ্যা আজও আমি খুঁজে পাইনি। সেদিন রাত প্রায় 1টা তো হবেই। হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। বাইরে থেকে কারো কান্নার শব্দ ভেসে আসছিল। শব্দটা খুবই স্পষ্ট, মনে হচ্ছিল কোনো নারী অসহায়ভাবে কাঁদছিল। আমি জানালা দিয়ে তাকালাম। দূরে মরুভূমির মধ্যে একটি সাদা অবয়ব দাঁড়িয়ে আছে। চাঁদের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছিল। আমি কয়েক সেকেন্ড তাকিয়ে থাকলাম, তারপর চোখের পলক ফেলতেই অবয়বটি অদৃশ্য হয়ে যায়। সেই রাতের পর থেকেই আমার জীবনে শুরু হলো এক বিভীষিকাময় অধ্যায়। পরদিন সকালে আমি ঘটনাটি রফিককে বললাম। সে ভয় পেয়ে গেল। ভাই, আপনি যা দেখেছেন আমিও ঠিক তাই দেখেছিলাম। আমরা বিষয়টি নিয়ে অন্য শ্রমিকদের জিজ্ঞাসা করি। তখন একজন বৃদ্ধ পাকিস্তানি শ্রমিক বললেন, এই জায়গায় আগে একটা গ্রাম ছিল। বহু বছর আগে ভয়াবহ দুর্ঘটনায় গ্রামের অনেক মানুষ মারা যায়। এরপর থেকেই অদ্ভুত ঘটনা ঘটে। আমরা বিশ্বাস করিনি, কিন্তু সেই রাতে আবার কান্নার শব্দ শুনতে পাই। এবার শুধু আমি নয়, রফিকও শুনল। দুজনে জানালা দিয়ে তাকালাম। দূরে একটা সাদা অবয়ব, কিন্তু এবার অবয়বটি ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসছিল। আমার শরীর ঠান্ডা হয়ে যায়। হঠাৎ পুরো ক্যাম্পাসের বিদ্যুৎ চলে গেল। চারদিকে তখন ঘন অন্ধকার, আর সেই অন্ধকারের মধ্যে আমরা শুনতে পেলাম ভারী পায়ের শব্দ। ধাপ ধাপ করে শব্দটা যেন আমাদের কক্ষের দরজার সামনে এসে থামে। তারপর দরজায় 3বার টোকা পড়ল। ঠক ঠক করে আমরা নিঃশ্বাস বন্ধ করে বসে রইলাম। কেউ দরজা খুলল না। প্রায় 10 মিনিট পর শব্দটা বন্ধ হয়ে গেল। বিদ্যুৎ ফিরে এসে দরজা খুলে বাইরে বের হলাম, কিন্তু সেখানে কেউ ছিল না। তবে বালুর উপরে স্পষ্ট পায়ের ছাপ দেখা যাচ্ছিল, আর সেই ছাপগুলো মরুভূমির দিকে চলে গেছে। সেই রাতের পর থেকে আমাদের ঘুম হারাম হয়ে যায় একেবারে। কিন্তু তখনই আমরা জানতাম না আসল ভয়াবহতা সামনে অপেক্ষা করছিল। সেই ঘটনার পর আমাদের ক্যাম্পে আতঙ্ক ছড়িয়ে পড়ল। আমি আর রফিক প্রতি রাতে অদ্ভুত সব শব্দ শুনতে পেতাম। কখনো মনে হতো কেউ আমাদের রুমের বাইরে হাঁটছে, কখনো আবার মনে হতো জানালার ওপাশে কেউ দাঁড়িয়ে আছে। এক রাতে কাজ শেষ করে ক্যাম্পে ফিরতে আমাদের বেশ দেরি হয়ে যায়। রাত তখন প্রায় 12টা। কোম্পানির বাস থেকে নেমে আমরা ক্যাম্পাসের দিকে হাঁটছিলাম। চারপাশে শুধু মরুভূমি আর নীরবতা। হঠাৎ রফিক আমার হাত চেপে ধরল। ভাই, ওদিকে দেখেন। আমি তাকিয়ে দেখি দূরে একটি বালুর টিলার উপর কালো পোশাক পরা একটি অবয়ব দাঁড়িয়ে রয়েছে।
চাঁদের আলোয় মুখ দেখা যাচ্ছিল না, কিন্তু অবয়বটি স্থির হয়ে আমাদের দিকেই তাকিয়েছিল। আমরা দুইজনই থমকে যাই। কয়েক সেকেন্ড পর অবয়বটি ধীরে ধীরে টিলার পেছনে চলে যায়। সাহস করে আমরা কাছে গেলাম, কিন্তু সেখানে গিয়ে কাউকেই পেলাম না। চারদিকে শুধু বালু, আর কোনো পায়ের ছাপও নেই, যেন কেউ কোনোদিন সেখানে ছিলই না। আমরা দ্রুত ক্যাম্পে ফিরে এলাম। সেই রাতে আরেকটি ঘটনা ঘটল। রাত প্রায় 3টা। হঠাৎ ঘুম ভেঙে যায়। মনে হলো কেউ আমার নাম ধরে ডাক দিচ্ছিল। কণ্ঠস্বর খুবই ক্ষীণ। আমি উঠে বসি। রফিক তখন গভীর ঘুমে। আর ডাক শোনা গেল। এবার শব্দটা জানালার দিক থেকেই আসছিল। আমি ধীরে ধীরে জানালার কাছে যাই। জানালার বাইরে তাকিয়ে আমার শরীরটা জমে যায়। ক্যাম্পের পেছনে অন্ধকারের মধ্যে কয়েকটি অবয়ব দাঁড়িয়ে রয়েছে। তাদের চোখ দুটো অস্বাভাবিকভাবে জ্বলছে। তারা এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি ভয়ে পিছিয়ে এলাম। আবার জানালার দিকে তাকাই, অবয়বগুলো নেই, সবকিছু অন্ধকার। পরদিন সকালে আমি বিষয়টি কাউকে বলিনি, কারণ সবাই ভাববে আমি হয়তো দুঃস্বপ্ন দেখেছি। কিন্তু বিকেলে ক্যাম্পের পুরনো এক শ্রমিক আমার কাছে এসে বলে, গত রাতে আপনিও ওদের দেখেছেন, তাই না? আমি অবাক হয়ে যাই। আপনি কিভাবে জানলেন? লোকটি দীর্ঘশ্বাস ফেলে বলে, কারণ আমিও দেখেছি। আর যারা ওদের দেখে তাদের জীবনে এরপর আরো ভয়ঙ্কর কিছু ঘটে। তার কথাগুলো শুনে আমার বুকের ভেতর কেমন যেন ঠান্ডা হয়ে গেল, কারণ তখন আমি জানতাম না কয়েকদিন পর মরুভূমির মাঝখানে আমি এমন কিছু দেখতে যাচ্ছি যা আজও ভুলতে পারিনি। তার কথাটা তখন খুব একটা গুরুত্ব দেইনি, কিন্তু মাত্র 3 দিন পর এমন একটি ঘটনা ঘটল যা পুরো ক্যাম্পকেই আতঙ্কিত করে তুলেছিল। সেদিন সকালে আমরা কাজে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলাম। হঠাৎ খবর আসে আমাদের ক্যাম্পের একজন শ্রমিক নিখোঁজ। তার নাম ছিল জামাল। রাতের খাবার খাওয়ার পর সবাই তাকে দেখেছিল, কিন্তু সকালে তার বিছানা খালি পাওয়া যায়। প্রথমে সবাই ভেবেছিল হয়তো সে কোনো কাজে বাইরে গেছে, কিন্তু দুপুর পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া গেল না। কোম্পানির কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। বিকেলে মরুভূমির বিভিন্ন এলাকায় খোঁজ শুরু হলো। আমি, রফিক আর কয়েকজন শ্রমিক খোঁজার দলে যোগ দেই। প্রচন্ড গরমের মধ্যেও আমরা মরুভূমির একে একে সব জায়গায় এলাকা খুঁজে দেখছিলাম। হঠাৎ একজন চিৎকার করে ওঠে, এদিকে আসো। আমরা দৌড়ে যাই। দেখি বালুর ওপর দিয়ে কিছু পায়ের ছাপ। পায়ের ছাপগুলো মানুষের, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো ছাপগুলো শুধু একদিকেই গেছে, ফিরে আসার কোনো ছাপ নেই। যেন লোকটিকে হেঁটে গিয়েই আবার অদৃশ্য হয়ে গিয়েছে। পুলিশ সেই পথ অনুসরণ করে এগোতে লাগলো। প্রায় আধ ঘন্টা পর আমরা একটি পুরনো ধ্বংসপ্রাপ্ত স্থাপনার কাছে পৌঁছাই। মনে হচ্ছিল বহু বছর আগে এখানে কোনো বসতি ছিল। ভাঙা দেওয়াল, ধসে পড়া ঘর, চারদিকে বালুর স্তূপ। আর হঠাৎ আমি একটি ঘরের ভেতর কিছু দেখতে পাই। ঘরের কোণে জামালের জুতা পরে আছে, কিন্তু জামাল নেই। সবাই অবাক হয়ে যায়। একজন পুলিশ কর্মকর্তা বলল, লোকটা এখানে এসেছিল, কিন্তু কেন? কেউ উত্তর দিতে পারল না। সূর্য ডুবে যাওয়ার আগে আমরা ক্যাম্পে ফিরে এলাম। সেই রাতেই ঘটনা আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। রাত তখন 2টা। হঠাৎ বাইরে প্রচন্ড চিৎকার শুনে আমার ঘুম ভেঙে গেল। আমি আর রফিক দ্রুত বাইরে বের হলাম। দেখি সবাই ক্যাম্পের মাঝখানে জড়ো হয়েছে। জামাল ফিরে এসেছে, কিন্তু তাকে দেখে আমাদের শরীর কেঁপে উঠে। সেই ক্যাম্পের গেটের সামনে দাঁড়িয়েছিল, মুখ ফ্যাকাশে, চোখ লাল, কাপড় ধুলোয় ভর্তি। সে কাঁপছিল। কোম্পানির সুপারভাইজার জিজ্ঞেস করলো, তুমি কোথায় ছিলে? জামাল কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর ফিসফিস করে বলে, ওরা আমাকে ডেকেছিল। সবাই শান্ত স্তব্ধ হয়ে রইল। কারা? জামাল ধীরে ধীরে মাথা তুলল। তার চোখে তখন এমন ভয় ছিল যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। সে বলে,
মরুভূমির মানুষগুলো। এই কথাটা বলেই সে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। কিন্তু পরদিন যখন তার জ্ঞান ফিরল, তখন সে যে ঘটনাটা বলেছিল তা শুনে আমাদের কারো রাতে ঘুম হয়নি। সেদিন রাতের ঘটনা পুরো ক্যাম্পে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। সবাই জামালের জ্ঞান ফেরার অপেক্ষা করছিল। পরদিন সকালে কোম্পানির ছোট ক্লিনিকে তার জ্ঞান ফিরে আমি, রফিক আর কয়েকজন সেখানে উপস্থিত আছি। জামালের মুখ শুকিয়ে গিয়েছিল, চোখের নিচে গভীর কালো দাগ পড়ে গেছে। মনে হচ্ছিল কয়েকদিনের মধ্যে সে কয়েক বছর বুড়ো হয়ে গেছে। কিছুক্ষণ চুপ থাকার পর সে বলতে শুরু করে, সেদিন রাতে আমি ঘুমাতে পারছিলাম না। হঠাৎ বাইরে থেকে কারো ডাক শুনতে পাই। প্রথমে মনে হলো আমার পরিবারের কেউ আমাকে ডাকছিল। তারপর শুনলাম আমার মায়ের কণ্ঠস্বর। জামাল থেমে যায়, তার হাত কাঁপতে শুরু করলো। আমি বাইরে বের হয়ে দেখি দূরে একজন দাঁড়িয়ে রয়েছে। অন্ধকার, মুখ দেখা যাচ্ছিল না। সে আমাকে হাত দিয়ে ইশারা করলো। কেন জানি না আমি তার পেছনে হাঁটতে শুরু করলাম। আমরা নিঃসন্দেহে শুনছিলাম। আমি যত সামনে যাচ্ছিলাম তত মনে হচ্ছিল আমি নিজের ইচ্ছায় যাচ্ছিলাম না, আর যেন আমাকে নিয়ন্ত্রণ করছে কেউ। যেমন জানায় যে সে হাঁটতে হাঁটতে সেই পুরনো ধ্বংসপ্রাপ্ত স্থানে পৌঁছায় যেখানে আমরা তার জুতো পেয়েছি। সেখানে পৌঁছে সে দেখে চারপাশে অনেকগুলো অবয়ব দাঁড়িয়ে রয়েছে। তাদের মুখ স্পষ্ট নয়, কিন্তু তাদের চোখ দুটো অস্বাভাবিকভাবে জ্বলছে। তারা আমাকে ঘিরে দাঁড়িয়েছিল। জামাল এসব বলে। তারা কথা বলছিল, কিন্তু তাদের ভাষা আমি বুঝতে পারছিলাম না। তারপর হঠাৎ একটি অবয়ব সামনে এগিয়ে আসে। তার চোখ দুটো আগুনের মতো লাল ছিল। সে জামালের দিকে তাকিয়ে বলে, এখান থেকে চলে যাও, এই জায়গাটা তোমার জন্য নয়। আমাদের শরীরে কাঁটা দিয়ে উঠে। জামাল বলল। কথাটা শোনার পর তার মাথা ঘুরতে শুরু করেছিল। এরপর কি হয়েছে সে আর মনে করতে পারে না। শুধু মনে আছে জ্ঞান ফেরার আগে সে অসংখ্য মানুষের কান্নার শব্দ শুনেছিল। ঘটনাটি শোনার পর কোম্পানির কর্তৃপক্ষ বিষয়টিকে মানসিক চাপের ফল হিসাবে উড়িয়ে দেয়, কিন্তু আমাদের মধ্যে ভয় আরো বেড়ে যায়। এর কয়েকদিন পর আমরা জানতে পারি বহু বছর আগে ওই এলাকায় একটি ছোট বসতি ছিল। এক ভয়াবহ দুর্ঘটনা, বালু ঝড়ে অনেক মানুষের সেখানে মৃত্যু হয়েছিল। এরপর থেকে জায়গাটি পরিত্যক্ত হয়ে পড়ে। ঘটনাটি সত্য কি মিথ্যা আজও জানি না। তবে এরপর আমরা কেউ রাতের বেলায় ক্যাম্পের পেছনে মরুভূমির দিকে যাইনি। কয়েক মাস পর আমার চুক্তির মেয়াদ শেষ হয়। আমি দেশে ফিরে আসি। আজও মাঝরাতে ঘুম ভেঙে গেলে সেই মরুভূমির কথা মনে পড়ে যায়। মনে পড়ে সেই অদ্ভুত কান্নার শব্দ, মনে পড়ে অন্ধকারে দাঁড়িয়ে থাকা অবয়বগুলোর কথা, আর সবচেয়ে বেশি মনে পড়ে জামালের সেই কথাটি, এই জায়গা কোনো জীবিত মানুষদের জন্য নয়। এরপর আর কখনো আমি সেই দেশে ফিরে যাইনি। এই ছিল ঘটনা। এবার আমরা পরের ঘটনায় চলে যাচ্ছি। আমার নাম আরিফ। আমি ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি। ঘটনাটি ঘটেছিল 2024 সালের এক বর্ষার রাতে। সেদিন অফিস থেকে বের হতে অনেক দেরি হয়ে যায়। রাত তখন প্রায় 11টা তো হবেই। বাইরে টানা বৃষ্টি হচ্ছিল, রাস্তাঘাট প্রায় ফাঁকা। আমি একটি রিক্সা নিয়ে বাসার দিকে রওনা দেই। কিছু দূর যাওয়ার পর রিক্সাওয়ালা বলে, ভাই, সামনে পানি জমে আছে, আমি আর যেতে পারবো না। অগত্যা ভাড়া মিটিয়ে নেমে পড়লাম। বাসা তখন প্রায় 10 মিনিটের পথ। আমি ছাতা মাথায় হেঁটে যাচ্ছিলাম। হঠাৎ লক্ষ্য করি রাস্তার উপর পাশে একজন দাঁড়িয়ে আছে, কালো কাপড় পরা, বৃষ্টির মধ্যে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। প্রথমে বিষয়টিকে স্বাভাবিক মনে হলো। কয়েক কথা এগিয়ে গিয়ে আমার মনে হলো কেমন জানি ভাবে নড়ছে না, কিন্তু কেন? আমি আবার তাকালাম। তখনই এখনো দাঁড়িয়ে আছে সেখানে। ঠিক তখনই রাস্তার বাতি কয়েক সেকেন্ডের জন্য নিভে যায়, আবার জ্বলে উঠতেই আমি অবাক হয়ে যাই। সেখানে কেউ নেই,
কিন্তু এবার দেখলাম আমার থেকে অনেকটা সামনে দাঁড়িয়ে। আমার বুকটা কেমন করে উঠে, তো দ্রুত সে সেখানে গেল কিভাবে। আমি নিজেকে বুঝছিলাম হয়তো ভুল দেখেছি। হাঁটা শুরু করি, কিন্তু কিছুক্ষণ হাঁটার পর পিছন থেকে পায়ের শব্দ শুনতে পাই, ছপ ছপ করে। মনে হচ্ছিল কেউ পানির ওপর দিয়ে আমার পিছনে হাঁটছে। আমি ঘুরে তাকালাম, কেউ নেই। চারদিকে শুধু বৃষ্টি আর খালি রাস্তা। আমি দ্রুত হাঁটতে শুরু করি। হঠাৎ সামনে তাকিয়ে দেখি সেই পোশাক পরা অবয়বটি দাঁড়িয়ে আছে, কিন্তু দাঁড়িয়ে নেই বললেই চলে। সে ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে, কিন্তু তার মুখ অদ্ভুত ভেজা মুখ, কেমন জানি ঢেকে রাখা। শরীর ঠান্ডা হয়ে গেল আমার। ঠিক তখনই পাশ দিয়ে আরেকটি গাড়ি চলে গেল। গাড়ির হেডলাইটের আলো কয়েক মুহূর্তের জন্য আবার দেখতে পেলাম। আলো সরে যেতেই সেই অদৃশ্য জিনিসটি একেবারে উধাও হয়ে গিয়েছে। আমি আর এক সেকেন্ডও সেখানে দাঁড়াইনি, দৌড়ে বাসায় চলে আসি। পরদিন সকালে সাহস করে সেই রাস্তার পাশে একটি চায়ের দোকানে ঘটনাটি বললাম। দোকানদার কিছুক্ষণ চুপ থেকে বলে, ভাই, আপনি প্রথম না। ওই রাস্তায় অনেকে রাতের বেলায় পোশাক পরা অদ্ভুত একটা জিনিসকে দেখতে পায়। তারপর থেকেই আজও গভীর রাতে ওই রাস্তা দিয়ে আমি আর একা হাঁটি না, কারণ এখনো মাঝে মাঝে মনে হয় বৃষ্টির শব্দের মাঝেও কেউ যেন আমার পেছনে হাঁটছে। এই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, এই ঘটনাগুলো অবশ্যই আপনারা বিশ্বাস করতে পারেন, না হলে নাও করতে পারেন, সেটা আপনাদের মর্জি। তবে একটা কথা বলি, কিছু কিছু জিনিস বিশ্বাস করাই ভালো। লিসেনার্স, ঘটনাটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দেবেন। এর চেয়েও ভয়ঙ্কর ঘটনা পরবর্তীতে আনার চেষ্টা করব, যা আপনাদের হৃদয় কাঁপিয়ে তুলবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।